ওকে জেন্টলম্যান, আমরা অলমোস্ট আজকের ক্লাসে যতগুলো টপিক আছে প্রায় সবকিছুই কভার করে ফেলছি। নাও হিয়ার্স দ্য থিং, আমরা এই তিনটা জিনিস এখন কভার করব: সোর্স অফ ইমেজেস, ক্রিয়েশন অফ ফেসবুক অ্যাডস, কপিরাইটিং অ্যান্ড ক্রিয়েটিং অ্যান অ্যাড ক্যাম্পেইন। ক্রিয়েটিং অ্যান অ্যাড ক্যাম্পেইন এটা অলরেডি আমরা দেখে আসছি যে হাউ উই আর গোনা ডু ইট। অলরাইট, ফেসবুক বিজনেস পেজে কিভাবে আমরা অ্যাক্সেস করব, কিভাবে ওখানে অ্যাড ক্রিয়েট করব, ওই জিনিসগুলো অলরেডি আমরা দেখে আসছি, যেটা আমরা এই জায়গায় কভার করছিলাম: অ্যাড প্লেসমেন্ট, বাজেট প্ল্যানিং এন্ড স্ট্র্যাটেজি এন্ড অল দোজ থিংস। এখন সোর্সিং ইমেজেস, এখন আমার একটা কোয়েশ্চেন আছে আপনাদের সবার কাছে: আপনাদের মধ্যে কে কে ফটোশপ জানেন? ভাইয়া আমি কাজ করি ইলাস্ট্রেটর, ফটোশপ দুটাতেই? ইলাস্ট্রেটর এন্ড ফটোশপ দুটোতেই? ভেরি গুড, এক্সেলেন্ট। হু এলস নোজ ফটোশপ হিয়ার? আর কে কে জানেন? হুম, আমি আমি দুটোই। আমি আসলে একটা গ্রাফিক্স ডিজাইনার প্রফেশনাল। ফ্যান্টাস্টিক, আপওয়ার্কে কাজ করি। গুড, ডিজাইনার। ভেরি গুড, ব্রিলিয়ান্ট। আচ্ছা, আহ, একটা জিনিস দেখাই আমি আপনাদের। আপনাদের মধ্যে কে কে এই টাইপের ব্যানার্স বানাতে পারে? ধরেন এরকম। ব্রিলিয়ান্ট, ফ্যান্টাস্টিক। আচ্ছা, ইন কেস যারা এক মানে একটু ইজিলি কাজ করতে চান, আপনারা কি বাফার অ্যাপ সম্পর্কে জানেন? সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা ফেসবুক ও টুইটার মার্কেটিং এর জন্য এটা একটা প্ল্যাটফর্ম। যারা নাকি ফটোশপ আর ইলাস্ট্রেটর জানে না, তাদের জন্য এই প্ল্যাটফর্মটা খুব ইউজফুল। সবাই খেয়াল করেন। দেখাচ্ছি, খুবই ইন্টারেস্টিং একটা সফটওয়্যার। আমি কিন্তু এই জায়গায় মানে আপনারা যখন এই ওয়েবসাইটে যাবেন pablo.buffer.com, এইখানে আপনাদের ক্লিক করতে হবে, তারপর ডিসমিস। ওকে, এখন এখানে খেয়াল করেন একটা জিনিস, সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম শপিং। ধরেন আমার ক্লোথিং স্টোর আছে, আমি বিভিন্ন রকম ক্লোথিং সেল করি আমার ফেসবুক পেজে, তো আমি এই ইমেজটা নিতে পারি। আই রিপিট, এই সলিউশনটা হচ্ছে তাদের জন্য যারা নাকি ফটোশপ ইলাস্ট্রেটর জানা না। ধরেন এখানে আমি লিখলাম ধরেন এখানে আমি লিখলাম 50% discount from 5th April 2021। এখান থেকে আমি এটার আরো ক্লিয়ার করতে পারি। এই জায়গায় আমি টেক্সট কালার চেঞ্জ করে দিতে পারি, ব্ল্যাক করে দিলাম। ঠিক আছে, তারপর যদি আমি একটা ডাউনলোড দেই,
Sorry, আমার ল্যাপটপ স্লো গাইস, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু এক্সকিউজ মি অ্যাবাউট ইট। দেয়ার ইউ গো। ঠিক আছে, এখান থেকে আপনারা বিভিন্ন রকমের ইমেজেস, লাইক যে ক্যাটাগরির আপনার বিজনেস, ধরেন কার্স, বাইকস, ধরেন জুয়েলারি, বিভিন্ন রকমের ফ্রি ইমেজেস আপনারা পাবেন, যেটার উপর আপনারা আপনাদের কোম্পানির নাম বসায় বিভিন্ন সাইজে, খেয়াল করেন, বিভিন্ন সাইজে আপনারা এটাকে অপটিমাইজ করতে পারেন। এখানে আপনারা ক্যাপশন দিতে পারেন, হেডার দিতে পারেন, আরো অনেক কাজ এটা থেকে করা যায়। সাইটটার নাম হচ্ছে pablo.buffer.com। এটার মধ্যে থেকে আপনারা বিভিন্ন রকম ইমেজ সোর্স করে আপনাদের ফেসবুক পেজে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে ফ্রি ইমেজ সোর্সিং। কিওয়ার্ডটা খেয়াল করবেন, ফ্রি ইমেজ সোর্সিং। আপনারা যারা গ্রাফিক ডিজাইনিং করেন তারা হয়তো জানেন, রাইট? হ্যালো, একজন গ্রাফিক ডিজাইনার আছেন এখানে আমাদের সাথে, কি নাম জানি? ভাইয়া জানি যে গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে পিক্সবে, গুড গুড, ভেরি গুড। তো এই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা বিভিন্ন রকম পিকচার ডাউনলোড করে আপনাদের ফেসবুকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? সো এইভাবে আপনারা ইমেজ সোর্স করতে পারবেন আপনার ফেসবুক পেজের জন্য। আর পাবলোটা খুবই ভালো একটা সফটওয়্যার, এটার মাধ্যমে আপনারা একদম ইউনিক টাইপের ইমেজ পাবেন, প্লাস আপনারা যদি চান আপলোডও করতে পারেন। ধরেন একটা ব্ল্যাঙ্ক ইমেজ আছে আপনাদের কাছে, এখান থেকে আপনারা আপলোড করবেন, আপলোড করার পরে এই জায়গায় এনে আপনারা আপনাদের কোম্পানির নাম, হাবিজাবি যা যা দরকার এগুলো বসে নিতে পারবেন। বুঝতে পারছেন? না না, ক্যানভা তো আরো বেশি অ্যাডভান্সড। পাবলো হচ্ছে একেবারেই মিনিমাম। ধরেন ক্যানভাতেও যাদের প্রবলেম হয়, ক্যানভাতেও যাদের মনে করেন বুঝতে একটু প্রবলেম হয়, পাবলো হচ্ছে তাদের জন্য একেবারে বিগিনার যারা, বুঝতে পারছেন? একেবারে বিগিনার যারা, তাদের জন্য হচ্ছে এই সাইটটা একেবারে ইজি। আর ক্যানভাস সম্পর্কে তো আপনারা ম্যাক্সিমাম সবাই জানেন। আচ্ছা, তাহলে ফ্রি আমরা ইমেজ সোর্স কিভাবে করব এটা নিয়ে কোনো কনফিউশন আছে? এটা খুব ইজি একটা পার্ট। পারবো এখন। আমার কাছে সালাম দিচ্ছি, এদিকে আন। ওয়েল, আচ্ছা, ইমেজ সোর্সিং নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আমরা ইমেজ কিভাবে সোর্স করব বা কিভাবে? গ্রাফিক্স জানা থাকলে এটা সোজা। গ্রাফিক্স না জানা থাকলেও খুব ডিফিকাল্ট না। আপনাদের যে ফটোশপ বা ইলাস্ট্রেটর এক্সপার্ট হতে হবে তা না, আপনারা পাবলো ইউজ করতে পারেন। এটা দিয়ে আপনি, হ্যাঁ, গ্রাফিক জানা থাকলে কি হবে, আপনারা খুব সুন্দর করে করতে পারবেন যদি আপনারা ফটোশপটা জেনে থাকেন। বাট ফটোশপ না জানা থাকলেও যে আপনারা পারবেন না তা না। ফেসবুকে মার্কেটিং করার জন্য যে আপনাকে একদম হাইলি গ্রাফিক্যাল, খুব বেশি ক্রিয়েটিভ হইতে হবে তা না, কিন্তু আপনাদের ইমেজ কোয়ালিটি যদি একটা মিনিমাম স্ট্যান্ডার্ড রাখে সেটা যথেষ্ট। বুঝতে পারছেন? আচ্ছা, এটা খুবই সিম্পল একটা জিনিস, সেটা নিয়ে আপনাদের প্রবলেম হওয়ার কথা না। অলরাইট, ফেসবুক অ্যাডস কপিরাইটিং, এটা একটা কমপ্লিকেটেড জিনিস। এখানে আমরা ম্যাক্সিমাম মানুষ ভুল করি। এই জায়গায় মিস্টেকের কারণে আমাদের ম্যাক্সিমাম অ্যাড রিজেক্ট হয়ে যায়। বুঝতে পারছেন? এটা নিয়ে আমরা এখন কথা বলবো। আবার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন সবাই, না? জি ভাইয়া। স্যার সরি, আমি গত 5 মিনিট একটা ইমার্জেন্সি কল রিসিভ করলাম, তাই কিছুই শুনতে পারিনি। আচ্ছা, নো প্রবলেম আপু। দেখেন 3.10 সোর্স অফ ইমেজ,
ইমেজ কিভাবে সোর্স করবেন আপনার ফেসবুক পেজের জন্য এটা তো ক্লিয়ার। এই জিনিসটাকে আমি বুঝাতে পারছি? আবার কোয়েশ্চেন করতেছি সবাইকে, এটা নিয়ে কোনো প্রবলেম আছে? মেবি আমি শেয়ার করব। জি আচ্ছা, আর আমরা পুরো ক্লাস রেকর্ড করতেছি, তো কোনো প্রবলেম নাই। অলরেডি আমি ইউটিউবে আপলোড দিয়েও দিছি 2টা ভিডিও। ঠিক আছে, এই লাস্ট পার্টটা আমি আপলোড করব ক্লাস শেষে। ঠিক আছে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আপনারা সবাই ফুল সেশনটা আবার পেয়ে যাবেন। এনিওয়ে, এখন একটু আমরা এই কন্টেন্টটা দেখি। 9 টিপস টু রাইট দ্য বেস্ট ফেসবুক অ্যাডস এভার। ফেসবুক অ্যাডস এর কপিটা বা কন্টেন্ট আমরা কিভাবে লিখবো সেটার উপরে এখানে কিছু টিপস দেওয়া আছে। ঠিক আছে, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। শুনতে পাচ্ছি। আচ্ছা, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখান থেকে শুরু হয়েছে কন্টেন্টটা। আমি এই কন্টেন্টটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা বাসায় আরেকটা স্টাডি করবেন, বাট আমি একবার বুঝাই দিচ্ছি আপনাদের। প্রথমত হচ্ছে ইউজ ফেসবুক টার্গেটিং টু ন্যারো ইউর অডিয়েন্স দেন রাইট টু ইট। ফেসবুকে আপনারা অ্যাডের জন্য কন্টেন্ট লেখার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার অডিয়েন্স সিলেক্ট করতে হবে। এই জায়গায় 3.6 ডিফাইনিং ইউর টার্গেটেড অডিয়েন্স, এই কাজটাকে করতে হবে, তারপর এই কাজটা করতে হবে। 3.6 আর 3.7 এই 2টা পার্ট শেষ করার পরে আপনি কন্টেন্ট লেখা শুরু করবেন বা আপনার অ্যাডের জন্য কপি লেখা শুরু করবেন। প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের টার্গেটেড অডিয়েন্স কারা বা টার্গেটেড কাস্টমার কারা তাদের একটা স্কেচ তৈরি করতে হবে। ইউ নো হোয়াট আই মিন বাই স্কেচ? একটা ম্যাপ, যে এরা আমার টার্গেট কাস্টমার। যেমন এখানে খেয়াল করেন, এদের টার্গেট আমাদের টার্গেট কাস্টমার কারা? যারা বাইকার, তাদের এজ 18 থেকে 40, যারা জব হোল্ডার, যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখন এটাকে যদি আমি আরো ন্যারো করি, একটা জিনিস খেয়াল করেন, জব হোল্ডার বাট স্যালারি মিনিমাম কত? 35 টু 1 লাখ। University students but from private universities or top private universities. এটা হচ্ছে আমার আইডিয়াল টার্গেটেড কাস্টমার ফর বাইক অ্যাক্সেসরিজ। ঠিক আছে না? হ্যালো, জি ভাইয়া। আপনাদের ফিডব্যাক দরকার আমার। এটা এই জায়গাটা খেয়াল করেন। আমি আরেকটা এক্সাম্পল দেই। ফর এক্সাম্পল, টু জুয়েলারি অ্যান্ড লেডিস ওয়াচ। এটার আইডিয়াল কাস্টমার কারা হবে? গার্লস প্রথমত, এজ ধরেন 20 টু 40, or আমি 45 ধরলাম, যা 20 to 45, job holder and housewife, university students. ঠিক আছে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই টার্গেটগুলো সেট করব। বিহেভিয়ার, ইন্টারেস্ট, ডেমোগ্রাফি, কানেকশনস, এজ রেঞ্জ, এটা তো দিছি আমরা এখানে, ল্যাঙ্গুয়েজ, লোকেশন।
এই দুইটা পার্ট করার পরে আমরা আমাদের অ্যাডের জন্য কি টাইপের কন্টেন্ট লিখবো সেই স্টেপে যাব। I have a question. ইয়েস প্লিজ। মানে এখানে স্যালারি কথাটা বলা আছে, এটা ফেসবুক কিভাবে বুঝবে যে আসলে কার salary কত? আচ্ছা, ফেসবুক একটা এস্টিমেট্রেশন করে, সেটা হচ্ছে যে যত ফেসবুক প্রোফাইল আছে বেশিরভাগ ফেসবুক প্রোফাইলেই কিন্তু তাদের জব আপডেট থাকে, যে কোথায় জব করতেছে, কি পজিশনে জব করতেছে, ওইটার উপর বেস করে ফেসবুক একটা এস্টিমেশন দাঁড় করা। আর কারো কোনো কোয়েশ্চেন আছে এই দুইটা সাইড নিয়ে? আই এম মুভিং অন। আচ্ছা, এখানে বলছে কি যে ইউজ ফেসবুক টার্গেটিং টু ন্যারো ইউর অডিয়েন্স। প্রথমে আমাদের অডিয়েন্সটাকে ন্যারো ডাউন করতে হবে, সিলেক্ট করতে হবে, তারপর আমরা রাইটিং এর দিকে যাব। বুঝতে পারছেন? পরের স্টেপ হচ্ছে রাইট ডিফারেন্ট ফেসবুক অ্যাডস ফর ডিফারেন্ট পিপল। এটা খুব কমন একটা জিনিস, সেটা আমরা সবাই জানি যে ডিফারেন্ট টাইপের লোকজনদের জন্য ডিফারেন্ট টাইপের ফেসবুক কন্টেন্ট তৈরি করতে হয়। যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, দেখেন, ওল্ড নেভি প্রমোটিং ইটস অ্যাক্টিভওয়্যার। ওল্ড নেভি সম্পর্কে জানেন আপনারা কেউ? না ভাইয়া। ওল্ড নেভি হচ্ছে একটা ক্লোথিং রিটেল কোম্পানি, লাইক H&M, ওয়ালমার্ট, তারপর আপনার গুচি, নাইকি, এই টাইপের একটা রিটেল কোম্পানি। বুঝতে পারছেন? ইন্টারন্যাশনালি অনেক পপুলার। তো ওদের ফেসবুকে একটা দেখেন, এই স্পন্সার্ড, দ্যাট মিনস অ্যাড, ওরা কপিটা কিভাবে তৈরি করছে শুনতে পাচ্ছেন? সরি, সাবানদের সাথে দিয়ে পড়া দেবো। তুই কি করছো? মেয়েটারে সাবান দেবো, তুমি এখানে আমাকে ভালো আছে। Are you guys paying attention? জি ভাই, আমরা শুনছি। ওকে। ওল্ড নেভি হচ্ছে কি একটা ক্লোথিং রিটেল কোম্পানি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, রাইট? অনেক বড় কোম্পানি কিন্তু এটা, ঠিক আছে? তো বেসিকলি ওল্ড নেভি কি করছে, ওদের যে অ্যাক্টিভ ওয়্যার মানে কি, ওই যে ধরেন সাইকেলিং করার সময় বা বাইকিং করার সময় অথবা খেলার সময় যে টাইপের ড্রেস আপ আমরা ইউজ করি, এটাকে বলে কি অ্যাক্টিভ ওয়্যার, ঠিক আছে? তো ওল্ড নেভি ওদের কিছু অ্যাক্টিভ ওয়্যার প্রমোট করার জন্য কিছু একটা এডি পোস্টার ছিল, দেখেন এখানে, দ্য অ্যাড ইজ টার্গেটেড টু দোজ হু হ্যাভ লিস্টেড ফিটনেস অ্যাজ অ্যান ইন্টারেস্ট। ইন দিস ওয়ে ওল্ড নেভি রিচেস দ্য রাইট অডিয়েন্স উইথ ইটস অ্যাড। দ্য অ্যাড, আমি আবার পড়ি লাইনটা, খেয়াল করেন, দ্য অ্যাড ইজ টার্গেটেড টু দোজ হু হ্যাভ লিস্টেড ফিটনেস অ্যাজ অ্যান ইন্টারেস্ট। ফেসবুক আমাদেরকে একটা কোশ্চেন করে না যখন আমরা ফেসবুক প্রোফাইল খুলি, যে আমাদের ইন্টারেস্ট কিসে কিসে? হ্যালো? জি ভাইয়া। জি স্যার। জি জি জি। আচ্ছা, ফেসবুক কিন্তু দেখবেন যে আমাদের প্রত্যেকের প্রোফাইলে ইন্টারেস্ট নামের একটা কিন্তু ট্যাব আছে, যেখানে আমরা কিছু না কিছু লিস্ট করে রাখি। যেমন আমার ফেসবুক প্রোফাইলে গেলে আপনি দেখবেন ইন্টারেস্টের আন্ডারে আছে ক্যাটস, ঠিক আছে? তারপর বার্ডস, তারপর হরর মুভিজ। আমি ডিসির মুভি ফলো করি, মার্ভেলেরও করি, বাট মানে আমি কমিক্স খুব পছন্দ করতাম ছোট থেকেই, সো কমিক্স আমার ইন্টারেস্টের আন্ডারে আছে। সো আপনাদের সবারই ইন্টারেস্ট নামের একটা ট্যাব থাকবে ফেসবুক প্রোফাইলে। তো ওইখানে যারা যারা অ্যাক্টিভ ওয়্যার অথবা ফিটনেস অ্যাজ এন ইন্টারেস্ট দিয়ে রাখছে, ওল্ড নেভি তাদের যে অ্যাক্টিভ ওয়্যারের এই অ্যাডটা তাদের সবাইকে দেখাইতে পারছে। লাইকওয়াইজ আপনারা যখন ইন্টারেস্ট সিলেক্ট করবেন, ইন্টারেস্ট সিলেক্ট করার সময় যদি মানে আপনারা যদি ফিটনেস দিয়ে রাখেন অথবা ফ্যাশন দিয়ে রাখেন, অর ধরেন ডান্সিং, সিঙ্গিং, এন্টারটেইনমেন্ট, রিডিং আ বুক, কুকিং, বিভিন্ন রকম ইন্টারেস্ট কিন্তু আপনার ফেসবুক অ্যাড ম্যানেজারে আছে। ওখান থেকে আপনি যেটা সিলেক্ট করে রাখবেন, ওই রিলেটেড কাস্টমাররা আপনার একটা দেখতে পাবে। বুঝতে পারছেন? এখন এখানে দেখেন ওল্ড নেভি কি করছে, ওদের অ্যাডের কন্টেন্টটা দেখেন, গেট মুভিং ইন স্টাইল, অল পারফরমেন্স অ্যাক্টিভ অন সেল আপ টু 50% অফ। ওদের প্রথম লাইনটা পড়েন, গেট মুভিং ইন স্টাইল, মানে আপনি একদম মানে কুল ভাবে
look good, look cool while you're moving out or while you're working out. ওদের মেসেজটা এরকম ছিল যে আপনারা যখন ওয়ার্কআউট করবেন অথবা দৌড়াদৌড়ি করবেন আপনাদের যাতে দেখতে জোস লাগে, বুঝছেন? তো এরকম একটা টেক্সট দিয়ে ওরা এই একটা স্পন্সর করছিল, একটা তৈরি করছিল, এন্ড এই একটা অনেক বেশি কাস্টমার পাইছিল। বুঝাতে পারছি আমি? জি। আচ্ছা, এটা সারমর্ম বা সামারি কি, যে আপনারা রাইট ডিফারেন্ট ফেসবুক অ্যাডস ফর ডিফারেন্ট পিপল, মানে যাদের জন্য, ধরেন আপনার বিজনেস হচ্ছে ফর 18 to 40 ইয়ার্স ওল্ড গার্লস বা ওমেন যারা জব করতেছে এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছে এবং যাদের ইন্টারেস্ট হচ্ছে জুয়েলারি, তাদের জন্য, ধরেন একটা মেয়ে যে জুয়েলারি অনেক বেশি পছন্দ করে, সব মেয়েই করে, বাট ধরেন কিছু কিছু মেয়ে আছে যারা জুয়েলারি অনেক বেশি পছন্দ করে, তো তাদের জন্য তাদের অ্যাটেনশন গ্র্যাব করার জন্য আপনার প্রথম লাইনটা কিরকম হবে সেইভাবে আপনাকে স্কেচ করতে হবে। যে একজন জুয়েলারি বা অর্নামেন্টস লাভার লাইনটা পড়েই যাতে এই জায়গায় এসে থেমে যায় আর সে যাতে আপনার একটা দেখে। বুঝতে পারছেন? আমি কি বুঝাতে পারছি? জি 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 ভাই। বয়েজরা শুধু মেয়েরা আনসার করতেছে, আপনারা কি বুঝছেন? জি। If you guys have questions, fire it out. All right? Okay. এখন নাম্বার 3, ensure your Facebook ad copy goes with your visuals. এটা খুব ইম্পর্টেন্ট। আপনার যে কন্টেন্টটা, এই কন্টেন্টটা যাতে আপনার যে ইমেজ আছে এই ইমেজগুলোর সাথে ম্যাচ করে। এখানে একটা জিনিস দেখেন, স্টারবাকস সম্পর্কে কে কে জানেন? আমি জানি এটা একটা কফি হাউস। স্টারবাকস হচ্ছে ইটস লাইক কেএফসি, বিএফসি, পিজা হাট, ডমিনোস এরকম। পার্থক্য হচ্ছে ওরা হচ্ছে কফি জন্য পপুলার। বুঝতে পারছেন? পিজা হাট বা ডমিনোস যেমন পিজার জন্য পপুলার, কেএফসি যেমন চিকেনের জন্য পপুলার, স্টারবাকস হচ্ছে কফির জন্য পপুলার। অলরাইট? তো স্টারবাকস একটা অ্যাড ক্যাম্পেইন রান করছিল, সেটা হচ্ছে স্টারবাকস স্টিচ টুগেদার 3 images to create a visual for its world's largest Starbucks date campaign. ঠিক আছে, এখানে দেখেন ওরা 3টা ইমেজ দিছে। রাইট? The company mentions French press cafe Verona and chocolate brownie, which are the main visualized in the photos. ফ্রেঞ্চ প্রেস ক্যাফে ভেরোনা আর চকলেট ব্রাউনি, এই দুইটা জিনিসকে তারা, এই যে দেখেন ইমেজটা দেখতে পাচ্ছেন আপনারা, আমি ইমেজটা বড় করে দিই, দাঁড়ান Yes, sir. খেয়াল করেন, এই যে চকলেট ব্রাউনি আর এটা হচ্ছে ফ্রেঞ্চ প্রেস কফি ভেরোনা, এই দুইটা ইমেজকে তারা এখানে ফোকাস করছে। বুঝতে পারছেন? আর ওদের প্রথম লাইনটা দেখেন, জয়েন আস ফর দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট স্টারবাকস ডেট February 13 from 2 p.m. to close. অলরাইট? সো স্টারবাকস এর সবচেয়ে মানে লার্জেস্ট স্টারবাকস ডেট হিসাবে তারা এই একটা রান করছে, এবং এখানে দেখেন ওদের প্রথম সেন্টেন্সটা প্লাস এখানে যে টেক্সট গুলা ওরা দিচ্ছে সব কয়টা কিন্তু ওদের ইমেজের সাথে ম্যাচ করতেছে। রাইট? সব কয়টা কিন্তু ওদের ইমেজের সাথে ম্যাচ করতেছে। গেট ইট? সো আপনারা যখন অ্যাড কপি তৈরি করবেন একটা জিনিস মাথায় রাখবেন, আপনার টেক্সটে যে মেসেজটা আপনারা দিচ্ছেন সেটা যাতে ইমেজ যেটা ইউজ করতেছেন সেটার সাথে ম্যাচ করে, না হলে কিন্তু আপনাদের অ্যাডটা অ্যাপ্রুভ হবে না। ক্লিয়ার? জি। ওকে। নাম্বার 4, স্টে ফোকাসড উইথ ওয়ান কল টু অ্যাকশন। আচ্ছা, কল টু অ্যাকশন সম্পর্কে কে বলতে পারবে? কল করার সাথে সাথে জিনিসটা দিতে পারবে। বুঝি নাই আপু। কল করার সাথে সাথে জিনিসটা দিতে পারবে কাস্টমারদের। আর কেউ? হ্যাঁ, কল টু অ্যাকশন হচ্ছে যে কাস্টমার এঙ্গেজমেন্ট বাড়ে, কাস্টমারের রেসপন্স। বুঝি নাই, আবার বলেন ভাই। কাস্টমার
এঙ্গেজমেন্টে বাড়ানো, কল টু অ্যাকশন, লাইক না 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 না, আর কেউ? রেসপন্স করা, নো নো নো। কনভার্সন, কনভার্সনের সাথে রিলেটেড, বাট কল টু অ্যাকশন অ্যাকচুয়ালি কি জিনিস? আপনারা যে স্ক্রিনে আছেন, এখন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনে একটা কল টু অ্যাকশন আছে। কেউ বলতে পারবেন কোনটা কি? মানে হ্যালো, মানে এরা অ্যাকিউট একটা অ্যাকশন দিবে আর কি, মানে সঙ্গে সঙ্গে। এই স্ক্রিনে একটা কল টু অ্যাকশন আছে, কোনটা বলেন? গেট ইউ গ্রেড। এটা হ্যাঁ, গেট ইউর গ্রেড কে বলছে? গেট ইউর গ্রেড কে বলছে? জি আমি বলেছি। ফুয়াদ ভাই, রাইট? ওকে, গেট ইউর গ্রেড, ফুয়াদ ভাইয়ের আনসার কারেক্ট। কল টু অ্যাকশন হচ্ছে, লাইক ফর এক্সাম্পল, আপনারা যখন বই গেল, এই যে এই অ্যাডটা দেখেন, যখনই কোনো অ্যাড দেখেন, এই যে লার্ন মোর একটা বাটন আছে, দেখতে পাচ্ছেন? বিভিন্ন ফেসবুক অ্যাডে আপনারা দেখবেন শপ নাও, সেন্ড মেসেজ, লার্ন মোর, সাইন আপ, এই টাইপের অপশন থাকে। এই বাটনগুলোকে বলা হয় সিটিএ অথবা কল টু অ্যাকশন। যেই বাটনে ক্লিক করে আপনার কাস্টমাররা কোনো একটা পার্টিকুলার অ্যাকশন নিতে পারবে, সেটাকে বলা হয় কল টু অ্যাকশন বাটন। আমি কি বুঝাতে পারছি আপনাদের? জি স্যার। আপনারা ফেসবুক অ্যাডে চাইলে মাল্টিপল কল টু অ্যাকশন দিতে পারবেন, কিন্তু এটা হাইলি রেকমেন্ডেড যে ফেসবুক অ্যাড কপির মাঝখানে আপনি একটার বেশি কল টু অ্যাকশন দিবেন না, নাইলে কাস্টমাররা কনফিউজ হয়ে যাবে। বুঝছেন? জি ম্যাম। এখানে দেখেন একটা ক্যারোসেল এর এক্সাম্পল আছে, স্লাইড আকার আসতেছে। এই টাইপের অ্যাড আপনারা ফেসবুকে কিন্তু রেগুলার দেখবেন, বুঝছেন? স্পেশালি যদি ফার্নিচার বিজনেস গুলো আপনারা খেয়াল করেন, ফার্নিচার পেজে এই টাইপের অ্যাড আপনারা রেগুলার দেখবেন। এখানে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের নিচে একটা করে কল টু অ্যাকশন আছে, শপ নাও, খেয়াল করছেন? এটার নিচেও শপ নাও কল টু অ্যাকশন আছে। এইভাবে আপনার অপটিমাইজ করতে হবে, যেটা নাকি আপনার কন্টেন্টের সাথে ম্যাচ করতেছে। যদি একটার বেশি হয় তখন জিনিসটা ইউজার ফ্রেন্ডলি হবে না। বুঝাতে পারছি জেন্টলম্যান? ওকে, কিপ ইট শর্ট অ্যান্ড লিড উইথ ভ্যালু। দেখেন, এখন পর্যন্ত আমি আপনাদের যে কয়টা এক্সাম্পল দেখাইছি, যে এটা একটা, এইটা একটা, এইটা একটা, তারপর এইটা একটা, একটা অ্যাডেও আপনি কি খুব বেশি কন্টেন্ট দেখতেছেন? খুব বেশি কিছু কি লেখা আছে? আমরা যেটা ভুল করি, আমাদের অ্যাডভার্টাইজমেন্ট গুলো যেভাবে হয়, আমরা দুনিয়ার কথাবার্তা লেখা প্রচুর ইমোজি দিয়ে ভরায় রাখি। নিয়ম কিন্তু এটা না। নিয়ম হচ্ছে যে আপনাকে, হ্যাঁ আপনি টেক্সট দিবেন, আপনি এখানে ওরা এক লাইন লিখছে, আপনি এখানে 4 লাইন লিখলেন, বাট ঠিক ততটুকু দিবেন যতটুকু দরকার, যতটুকু আপনার কাস্টমারের ডিসিশন নিতে হেল্প করবে যে ঠিক আছে আমি এই প্রোডাক্ট সম্পর্কে আরো জানবো। এর চেয়ে বেশি কোনো ইনফরমেশন আপনারা অ্যাড ক্যাম্পেইন যখন তৈরি করবেন তখন ইউজ করবেন না, না হলে সেটা কাস্টমারদের ফোকাস করা বা কাস্টমারদের ডিসিশন নেওয়ার যে প্রসেসটা, সেটাকে ইন্টারাপ্ট করবে। বুঝতে পেরেছেন? জি। ওকে, গুড। ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজেস দ্যাট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড। এখন ধরেন আপনারা ইংলিশে খুবই ভালো অথবা বাংলায় খুবই ভালো, বাংলায় যেসব অ্যাড হয় আপনারা কখনো দেখছেন যে সাধু ভাষায় কোনো বাংলায় অ্যাড দেয়? বাংলা অ্যাড কিন্তু বেশিরভাগ আমরা চলিত ভাষায় দেই, ইজন্ট ইট? কেন আমরা চলিত ভাষায় দিই? কারণ সবাই তো আর সাধু ভাষা পড়তে পারবে না, আমিও পড়তে পারবো না, আমারও সাধু ভাষা পড়তে প্রবলেম হয়। সো ম্যাক্সিমাম বিজনেস কি করে, ল্যাঙ্গুয়েজটা এমন সিম্পল রাখে যাতে এটা যে কেউ পড়তে পারে, সেটা ইংলিশে হোক অথবা বাংলায় হোক।
ঠিক আছে, এই যে এখান পর্যন্ত দেখেন, এখানে একটা অ্যাড আছে, উপরের যে অ্যাডগুলো আমি আপনাদের দেখাইছি, এই যে অ্যাডগুলা, কোনোটাতে দেখছেন কঠিন কোনো ইংলিশ ইউজ করছে যেটা জানার জন্য আপনাদের ডিকশনারি দেখতে হবে? এখন পর্যন্ত এরকম একটা অ্যাডও কিন্তু নাই এখানে যেখানে নাকি আপনার এত কঠিন কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে যেটা আমরা বুঝবো না, রাইট? জি ভাই রাইট। গুড। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজেস দ্যাট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড। পয়েন্ট নাম্বার 7, বি আপফ্রন্ট অ্যাবাউট নাম্বারস। এখানে খেয়াল করেন, লিজ আর 2016 কার, লেক্সাস কার ফর অনলি 199 পার মান্থ প্লাস ট্যাক্স। এখানে দেখেন ওরা একেবারে প্রথমেই প্রাইসিংটা বলে দিছে, দেখতে পাচ্ছেন? একেবারে প্রথমেই ওরা ওদের প্রাইসিং প্লাস কারের মডেল নাম্বার সবকিছু বলে দিছে। এই জিনিসটা অ্যাড কপির জন্য খুবই ইফেক্টিভ। আপনারা যখন অ্যাড কপি তৈরি করবেন, আপনাদের প্রোডাক্ট অথবা সার্ভিসের যে প্রাইসিং রেঞ্জটা সেটা যদি পসিবল হয় আপনারা একদম প্রথমেই ক্লিয়ার করে দিবেন, এটাতে এঙ্গেজমেন্ট অনেক বেশি হয়। বুঝতে পারছেন? আরেকবার বলবেন কতটা? ওকে, সেটা হচ্ছে যে যখন আপনারা অ্যাড কপি রেডি করবেন, এখানে খেয়াল করেন, one lease a 2016 car, Lexus car, use a 2016 Lexus car 4DR for only $199 per month plus taxes. এখানে দেখেন ওরা এই গাড়িটা লিজ নেওয়ার জন্য কত টাকা দিতে হবে অ্যামাউন্টটা প্রথম লাইনেই ক্লিয়ার করে দিচ্ছে। সো আপনারাও যখন অ্যাড কপি তৈরি করবেন, আপনারা চেষ্টা করবেন একেবারে প্রথমেই আপনাদের যে কস্টিং বা প্রাইসিং সেই জিনিসটা যাতে আপনার কাস্টমার জানতে পারে। তাহলে কি হবে, আপনার কাস্টমার ইন্টারেস্ট ফিল করবে আপনার সাথে কথা বলার জন্য। বুঝাতে পারছি ভাই আমি আপনাদের? জি ওকে, নাম্বার 8, গেট সাম প্রসপেক্টিভস। ইউর ওয়ার্কিং টু দ্য, আচ্ছা এটার দরকার নাই আপনাদের। গেট সাম প্রসপেক্টিভস মিনস বেসিকলি লাইকস, শেয়ারস এন্ড অল দোজ থিংস। টেস্ট ইউর অ্যাড কপি। এখন দেখেন আপনারা the only way you can improve your Facebook ad copy is you run tests. Facebook make it easy to spend a small amount of money to try things out. In the end, the only way you can assure your copywriting works is through experience. এখন দেখেন আপনারা যত সুন্দর যত ভালো করেই কন্টেন্ট লিখেন বা তৈরি করেন আপনাদের অ্যাডের জন্য, এটা আদৌ কাজ করবে কিনা সেটা আপনি অ্যাড লাইভ না করা পর্যন্ত বুঝতে পারবেন না, কারেক্ট? জি সো এই ক্ষেত্রে আপনাদেরকে এ বি টেস্টিং করে দেখতে হবে যে আপনাদের কোন টাইপের কপি। ফর এক্সাম্পল এই একটা, হ্যাঁ, আপনারা ধরেন লাইক ফর এক্সাম্পল হোন্ডা, ইয়োর হোন্ডা কোম্পানি, তো আপনারা আপনাদের একটা গাড়ি লিজ দিচ্ছেন প্রতি মাসে $200। তো এইটার জন্য আপনি একটা অ্যাড রান করতেছেন। এখন ধরেন আপনার বস, আপনার যে বস সে চাচ্ছে যে না হেডলাইনটা এমন হবে না, আপনি চাচ্ছেন হেডলাইন এমন হইতে। তখন কোনটা ভালো কারটা ভালো সেটা বোঝার জন্য দুইটা ভার্সনই আপনারা লাইভ করে দিবেন, যেইটাতে বেশি রেসপন্স পাবেন ওইটা রাখবেন। আমি কি বুঝাতে পারছি আপনাদের ভাই? জি Why you guys are so silent? Tell me. ভাইয়া কি আগের ভিডিওগুলো ইউটিউবে দিয়ে দিছেন? জি, অলরেডি পাবলিশড। মনে হয় সবাই ভিডিও দেখে শুরু করেছে। কেন পাইলেন কেমনে? আমার চ্যানেল সম্পর্কে আপনার চ্যানেলগুলো দেখতে পাইছেন আপনারা? আচ্ছা আমি আপনাদেরকে এই কন্টেন্টের লিংকটা দিয়ে দিচ্ছি, এটা সবাই একটু স্টাডি করবেন প্লিজ। ঠিক আছে? ফেসবুক অ্যাড লিংক
এই কন্টেন্টটা, এই ব্লগ পোস্টটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করে দিয়েছি, এটা সবাই একটু কাইন্ডলি স্টাডি করবেন। আচ্ছা, এই পর্যন্ত তো সবার ক্লিয়ার যে আমরা ফেসবুক অ্যাড কপি রাইটিংটা আমরা কেমনে করব। ঠিক আছে, আমি এখানে আরেকবার লিখে দিই আপনাদের, সেটা হচ্ছে keep it short, keep the caption within one line, and clarify about numbers. Keep the language simple. Keep the text of the ad relevant and similar to the photos. Make sure the contents are unique and no spelling mistakes. That's it. এগুলাই হচ্ছে মোর অর লেস আপনাদেরকে দেখতে হবে। এখন আপনারা একটু জিনিসটা দেখে আমাকে বলেন যে আপনাদের মাঝে কারো কোনো কোয়েশ্চেন আছে কি? আমি আপনাদেরকে 5 মিনিট টাইম দিচ্ছি, আপনারা 3.10 3.11 এটা নিয়ে আমাকে কোনো কোয়েশ্চেন থাকলে করেন। সবাই একটু ব্রেনস্টর্মিং করেন, একটু চিন্তা করেন, থিঙ্ক করেন, দেন অ্যাস্ক মি সাম কোয়েশ্চেনস অ্যাবাউট ইট, যে আপনাদের কোথাও কোনো বুঝতে প্রবলেম হচ্ছে কিনা, অথবা আরো ফার্দার কোনো ক্লিয়ারিফিকেশন লাগবে কিনা আপনাদের কোনো ব্যাপারে। ভাইয়া সোর্স অফ ইমেজটা যদি আরেকবার দেখেন। আচ্ছা, সোর্স অফ ইমেজ বলতে আমি কি বোঝাচ্ছি দেখেন, এই যে এখানে অ্যাডগুলা দিচ্ছে, দেখেন এখানে একটা কত সুন্দর ইমেজ দিচ্ছে, এখানে দেখেন একটা সুন্দর ইমেজ দিচ্ছে, এখানে দেখেন একটা সুন্দর ইমেজ দিচ্ছে। এই ইমেজগুলো আপনারা পাবেন কোথায়? ধরেন আপনারা কেউ ফটোশপ জানেন না বা ইলাস্ট্রেটর জানেন না, এখন ফটোশপ আর ইলাস্ট্রেটর জানেন না বলে কি আপনারা ফেসবুকে মার্কেটিং করবেন না? জিনিসটা কিন্তু এমন না। তো এই টাইপের ইমেজ আপনারা পাবেন কোথায়? এই টাইপের ইমেজ খোঁজার জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন হচ্ছে পাবলো বাই বাফার। এই ওয়েবসাইটে যদি আপনারা ঢুকেন, খেয়াল করেন pablo.buffer.com, এই ওয়েবসাইটে যদি আপনারা ঢুকেন, এখান থেকে আপনারা প্রচুর ফ্রি ইমেজ বের করে নিতে পারবেন। এখান থেকে আপনারা সাইজ সিলেক্ট করতে পারবেন, এখান থেকে আপনারা কন্ট্রাস্ট নান করে এটাকে আরো ক্লিয়ার করতে পারবেন, এখান থেকে টেক্সট দিতে পারবেন, এখানে আপনি হেডার দিতে পারবেন, এখানে ক্যাপশন দিতে পারবেন, রাইট? দেওয়ার পর এখান থেকে সুন্দর মতো ডাউনলোড করে নিতে পারবেন, খুবই সিম্পল অ্যান্ড ইজি। অল্টারনেটলি আপনি গুগলে যেতে পারেন, ফ্রি ইমেজ সোর্সিং ওয়েবসাইট, আনস্প্ল্যাশ আছে, পিক্সেলস আছে, পিক্সবে আছে, এই যে ওয়েবসাইটগুলো দেখতেছেন না, এখান থেকে আপনারা প্রচুর ফ্রি ইমেজ পাবেন। আর এই যে আমরা যদি কেউ অর্নামেন্টস বিক্রি করে, ধরেন যে কয়েকটা ছবি যে দেখি মাঝে মাঝে কন্টেন্টের মধ্যে একসাথে লাগাই দেয়, ওটা কিভাবে করে? ক্যারোসেল এটার কথা বলতেছেন? আমি দেখাই আপনাকে, আপনি কি এই টাইপের এটার কথা বলতেছেন? এক মিনিট হ্যাঁ, এরকমও দেয়, উপর নিচেও দেয়। দাঁড়ান, আমি দেখাচ্ছি আপনাকে, ওয়েট।
আপনি কি এই টাইপের এটার কথা বলতেছেন কিনা? এই যে যে অনেকটা এরকমও দেয়, অনেকে 4টা ছবি দিলে দেখা গেছে পাশাপাশি উপর নিচে দেয়। মানে প্রতিটা ছবির নিচে এরকম শপ নাও, কন্টাক্ট আস, সেন্ড মেসেজ এরকম অপশন থাকে, নাকি যে কোনো একটা হ্যাঁ। ছবির নিচে থাকে? না, অনেক সময় 4টা একসাথে দিয়ে একটা ছবি ইসের নিচে থাকে। বুঝতে পারছি, সেটাও আপনি করতে পারেন। ওটা হচ্ছে মাল্টিপল ইমেজ অ্যাড। কলেজ করা থাকে, হ্যাঁ, কলেজ করা থাকে যেটা কলেজ কলেজ এইটাই তো কোলাস। না ভাইয়া, 4টা ছবি দিয়ে এখন চারটার কথা করে বলতেছেন নাকি দুইটার কথা বলতেছেন? করা হয়। এক মিনিট, একজন একজন করে কোশ্চেন করি। হ্যাঁ আপু, আরেকবার বলেন। আমি বলেছি 4টা বা 5টা ইমেজকে একসাথে করে একটা সিঙ্গেল ইমেজ বানানো, সেই ক্ষেত্রে তো 5টা ছবি দেখাবে, নিচে একটাই বুঝতে সবটাও পারছি, থাকবে। আপনি কি এরকম বলতেছেন কিনা দাঁড়ান আমি দেখাই আপনাকে। এই টাইপের, এখানে দেখেন, এখানে কিন্তু 3টা ইমেজ আছে। জি 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 এটার কথা বলতেছেন আপনি, রাইট? জি। হ্যাঁ, এটা করার জন্য সফটওয়্যার আছে। ক্যানভা দিয়েও করতে পারেন, আরো কিছু ফ্রি সফটওয়্যার আছে যেখানে আপনি 3-4টা ছবি একসাথে এরকম করে, ধরেন এখানে আপনার কোম্পানি নেম দিলেন, দেওয়ার পর এখানে আপনি 2টা জুয়েলারির পিকচার দিলেন বা 3টা জুয়েলারির পিকচার দিলেন, দেওয়ার পর একটা অ্যাড রান করে দিলেন। আপনাদের কোয়েশ্চেনের আনসার পাইছেন? হ্যাঁ বলেন। যে কারণ আমরা যারা ফটোশপের কাজটা পারি না, সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট না? সেই ক্ষেত্রে একটু ডিফিকাল্ট, এটা ট্রু, বাট ইম্পসিবল না। এমন না যে আপনার ফটোশপে এক্সপার্ট হতে হবে এই টাইপের ইমেজ করার জন্য, ট্রাস্ট মি। আচ্ছা ভাইয়া, মানে ইমেজের উপরে কি মানে মার্কেটিং এর কোনো ডিপেন্ড করে, যে ইমেজের জন্য এটা অনেক বেশি ভিউ পাচ্ছে? জি, অ্যাকচুয়ালি ইমেজের জন্য আপনার মার্কেটিং এর 50% ভিউ আপনি ক্যারি করবেন। বুঝতে পারছেন? সো ইমেজটা একটু কেয়ারফুলি করতে হবে। এমন না যে আপনাকে খুব ক্রিয়েটিভ হতে হবে ইমেজ নিয়ে, এমন না যে ইউ হ্যাভ টু বি লাইক পিকাসো অ্যান্ড ড্র সামথিং এক্সট্রাঅর্ডিনারি, রাইট? ইটস নট লাইক দ্যাট। আপনি একেবারে সিম্পল রাখেন, বাট মেক শিওর আপনার ইমেজগুলো ইউনিক, কপি যাতে না হয়। ওকে ভাইয়া। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আর ভাইয়া ক্যারোসেল যেটা করে সেটাও কি একই ভাবে করে ছবিটা? দেখাচ্ছি আমি আপনাদের, ওয়েট, লাইভ দেখেন। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। এডিটে যাই, নেক্সটে যাই, নেক্সটে যাই। এখানে খেয়াল করেন আপু, ক্যারোসেল খেয়াল করতেছেন? এটা যদি আমি সিলেক্ট করি, এই যে খেয়াল করেন আপু,
2 3 4 এই যে খেয়াল করছেন আপু এখানে হ্যাঁ হ্যাঁ এই যে এইভাবে আসবে এখান থেকে আপনারা ইমেজগুলো অ্যাড করতে পারবেন সিলেক্ট পেজ দাঁড়ান আমি সিলেক্ট পেজ দিয়ে দেই এটা ওকে দরকার নাই এখন আপনাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে এই যে দেখছেন সরি লোড হতে একটু টাইম নিচ্ছে এই কারণে আপনার প্রবলেম হয়েছে সি জিনিসটা এভাবে আসবে আর এখান থেকে আপনি চাইলে আরো ক্যাটালগ অ্যাড করতে পারেন সি হেডলাইন ধরেন আমি দিলাম বেস্ট প্রোডাক্টস এই যে দেখেন চলে আসছে বেস্ট প্রোডাক্টস খেয়াল করছেন ডেসক্রিপশন গেট দ্য বেস্ট products for you at low price primary text আমি দিলাম top products এই যে উপরে চলে আসছে খেয়াল করছেন আচ্ছা ইমেজটা ক্লিক করলে কি মানে ইমেজ ফাইল লোড করা যাবে হ্যাঁ সিলেক্ট ধরেন আমি দিলাম সেন্ড মেসেজ আচ্ছা সেন্ড মেসেজই আমি রাখলাম এই ক্লিয়ার হ্যাঁ ওকে আই এম গেটিং আউট ফ্রম হিয়ার আচ্ছা স্টিল ইউ গাইস ক্যান এখন আমাদের কাছে 40 মিনিটের মতো আছে আপনারা আমাকে কোশ্চেন করতে থাকেন প্লিজ সবকিছু নিয়ে ask me questions about anything 3.11 এ clarify about numbers এটা আসলে কোথায় আপু 3.11 creation of Facebook ads copywriting আচ্ছা and clarify about numbers এটা বলতে আমি কি বুঝাচ্ছি দেখেন এখানে একটা জিনিস একটা एग्जांपल দেখাই আমি আপনাদের আচ্ছা এই একটা খেয়াল করেন এখানে দেখেন lease a 2016 CRV LX 4DR for only $199 per month plus tax এই কার কোম্পানিটা কি করছে ওদের এই গাড়িটা যে লিজ দিতে পারতেছে তারা তাদের প্রাইসিংটা আপফ্রন্ট বলে দিছে অ্যাডের সাথে আমরা ইদানিং এক ধরনের অ্যাড খুব বেশি দেখি না যে প্লিজ চেক ইনবক্স আমরা প্রাইস বলি না অ্যাডে দেখা যায় যে আমরা প্রাইসিং দেওয়া নাই একেবারে সিম্পল নরমাল একটা প্রোডাক্টের জন্য আমরা বলি ইনবক্সে নক দেন এই জিনিসটা কিন্তু কাস্টমাররা পছন্দ করে না বুঝতে পারছেন কাস্টমাররা পছন্দ করবে এরকম আপনি ডাইরেক্ট অফার দিচ্ছেন সবকিছু ক্লিয়ার করে দিচ্ছেন আপনার অ্যাডে সো যে আপনাকে নক দিবে সে জেনে নক দিবে যে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের প্রাইস কত কেটে ধরেন আপনারা ওমেন্স ক্লোথিং সেল করতেছেন তো আপনি ধরেন প্রথম লাইনে লিখে দিলেন
ওমেন্স ক্লোথিং প্রাইস স্টার্টস ফ্রম 500 টাকা টু 1500 টাকা। এই টাইপের সেন্টেন্স বা এই টাইপের কপি অনেক বেশি ইফেক্টিভ। ক্লিয়ার? জি, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা আমাকে স্টিল আজকের ফুল ক্লাস এখন পর্যন্ত যা যা বলছি এটা নিয়ে আপনাদের আর কার কার কি কি কোশ্চেন আছে, এই যে আপনাদের সামনে টপিকটা দেওয়া আছে, এখন আপনারা আমাকে কোশ্চেন করতে থাকেন একটা একটা করে। আমি শুনতে পাচ্ছি না আপু। হ্যাঁ, সেটা হচ্ছে আমি যখন প্রথম দিকে আমি একটা প্রোডাক্ট আমি অ্যাড দিলাম, দেখা যাচ্ছে প্রোডাক্টটা কাস্টমারের পছন্দ হয়েছে, কিন্তু ইনবক্সও করেছে যে আমার ড্রেসটা খুবই পছন্দ, কিন্তু সে অর্ডার দেয় ওয়েট করতে হবে যে আমাদের ড্রেসটা 6 মাস পর বা 5 মাস পর পরবর্তীতে আশা করা যাবে না। আপু আমি আপনার কোশ্চেনের লাস্ট পার্টটা বুঝি নাই, আমি এতটুকু বুঝছি যে ড্রেস অনেক পছন্দ হয়েছে, তারপর মানে আমি প্রথম থেকে একটা অ্যাড দিলাম, একটা প্রোডাক্ট নিয়ে আমি একটা ড্রেস নিয়ে আমি এই যে এরকম হুম। মানে বিজ্ঞাপন দিলাম, দেখা যাচ্ছে যে ড্রেসটা মানুষের পছন্দ, অনেক মেসেজ আসছে অনেক, কিন্তু অর্ডার কেউই করেনি। তাতে কি লাইকের কারণে, মানে লাইক কম, প্লিজ একদমই লাইক নেই, এই কারণে কি বিশ্বাস হয়নি, এই জন্য কি অর্ডার করেনি? না, অর্ডার করে নাই, এটার অনেক, এটা আমার আরো কিছু জিনিস দেখতে হবে যে আপনার ড্রেসের অ্যাকচুয়ালি মানে ওই টাইপের ড্রেস অন্য কোনো পেজে কি প্রাইসে সেল করতেছে এই জিনিসটা জানা দরকার। হতে পারে যে আপনার থেকে কমে পাইছে, হতে পারে যে ওই ড্রেসটা এভেনচুয়ালি হয়তো তাদের আর ভালো লাগে নাই, অথবা হতে পারে যে আপনার কমিউনিকেশনে কোনো রং ছিল, হয়তো আপনি ঠিক মতো রিপ্লাই দিতে পারেন নাই। বুঝতে পারছেন? এরকম বেশ কিছু কারণে নর্মালি এই ধরনের সিচুয়েশন তৈরি হয়। আমি ভাবছি হয়তো পেজে মেম্বার নাই, তাদের জন্য বিশ্বাস নেই যে অর্ডারটা তারা ডেলিভারি দিবে না, হয়তো বা না, সেটা একটা ফ্যাক্ট, কিন্তু কাস্টমারের ইনফরমেশন কালেক্ট করে তার সাথে প্রপারলি কমিউনিকেট করাটা অ্যাকচুয়ালি মানে এই যে দেখেন এইসব অ্যাডভার্টাইজমেন্ট না, এগুলা কাজ করে কতক্ষণ জানেন? ইনকোয়ারি আনা পর্যন্ত, একজন কাস্টমারকে আপনার ইনবক্স পর্যন্ত আনা পর্যন্ত এই অ্যাডগুলার কাজ। এর পরের কাজ কিন্তু আপনার, যে আপনি কাস্টমারের সাথে কিভাবে কমিউনিকেট করতেছেন, কিভাবে তার সাথে ইনফরমেশন গুলো শেয়ার করতেছেন, কিভাবে তাকে আপনি সবকিছু বুঝাচ্ছেন। বুঝতে পারছেন? স্যার আমি একটু শেয়ার করতে পারি? আমি অফকোর্স। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই, শেয়ার করেন। আমি একটা পেজ ক্রিয়েট করছি 2014 সালের দিকে, কোনো কারণে হয়তো পেজে আমি পোস্ট করি নাই। রিসেন্ট 6 থেকে 7 মাস ধরে আমি পেজটা চালাচ্ছি। আমার পেজে 2000 লাইক অ্যান্ড ফলোয়ার, কিন্তু মাশাআল্লাহ আমার পেজে আমি কালকে হিসাব করে দেখলাম 1000 এর উপরে আমার কাস্টমার অর্ডার ডেলিভারি আমি সাকসেসফুলি করতে পেরেছি। হুম বা ইনকেস পাঁচে 15-20টা অর্ডার থাকে, হুম। সেক্ষেত্রে আমি এটা মনে করি যে আসলে পেজ লাইকার বা ফলোয়ারের উপরে কাস্টমার প্রেজেন্ট টাইম খুব কম ডিপেন্ড করে। ঠিক আছে, আপনার এক্সপিরিয়েন্স ঠিক আছে, বুঝছেন, নাথিং রং উইথ দ্যাট। যেটা বললাম আপনাকে যে আপনার পেজ লাইক আর ফলোয়ার, হ্যাঁ ঠিক আছে, এখানে আপনার কিছুটা ট্রাস্ট ফ্যাক্টর কাজ করে, বাট মেইন জিনিসটা হচ্ছে যে আপনি আপনার কাস্টমারকে কিভাবে হ্যান্ডেল করতেছেন সেটা। অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আপনি কাস্টমারকে আপনার ইনবক্স পর্যন্ত নিয়ে আসতে পারবেন, কিন্তু অ্যাকচুয়ালি প্রোডাক্ট সেলের জন্য আপনার কমিউনিকেশনটা খুবই জরুরি, যে আপনি কিভাবে কথা বলতেছেন, কিভাবে হ্যান্ডেল করতেছেন, কিভাবে রিপ্লাই দিচ্ছেন। আমি বোঝাতে পারছি সবাইকে? জি, ক্লিয়ারলি। ওকে, ফাইন। আর কারো কোনো কোয়েশ্চেন আছে এদিকে? কি ভাই, আমার একটা কোশ্চেন ছিল। প্লিজ গো অন।
আচ্ছা, আমার তো ভিউ নিয়ে কোশ্চেন, সেটা হলো ইদানিং যতটুকু জানি ভিউ কিনতে পাওয়া যায় মানে সফটওয়্যার থেকে। তা এইটা এইটা মানে লাইভ যারা করেন কি লাইভ এর জন্য, তো আসলে এটা কি পেজের জন্য কোনো স্পাম বা এটা কি ক্ষতি এই ভিউটা যারা কেনে তাদের জন্য? হ্যাঁ, আপনার পেজ যে কোনো মুহূর্তে ফেসবুক রিমুভ করে দেবে যদি ইউজ করেন। আচ্ছা, আর ভিউ কমে যাওয়ার কারণ? ভিউ কমে যাওয়ার অনেক কারণ হতে পারে। আপনি রেগুলার পোস্ট করতে, সময় লাইভ হতাম, আমাদের প্রচুর ভিউ হতো। আমি বলি আপনাকে, লাস্ট গত দেড় বছরে অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপু, কোভিড এর কারণে। ঠিক আছে, তো ওই জিনিসটাকে যদি আমরা ইগনোরও করি, ভিউ কমে যাওয়ার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে যে আপনি আপনার পেজে যে অডিয়েন্স আছে তারা যেই টাইপের কন্টেন্ট দেখতে পছন্দ করে আপনি হয়তো ওই টাইপের কন্টেন্ট আপলোড করতেছেন না। আপনি এমন সব কন্টেন্ট আপলোড করতেছেন যেটা আপনার অডিয়েন্সের সাথে কানেক্ট করতেছে না, যেটা আপনার অডিয়েন্সকে এন্টারটেইন করতেছে না, বিনোদন দিচ্ছে না। সো এই দুইটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন রিজন যে কারণে আপনার ফেসবুক পেজের এঙ্গেজমেন্ট এন্ড ভিউ দুটাই কমবে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, প্লিজ ভাই। হ্যাঁ, আমরা যখন কোনো পেজ থেকে যে সেল পোস্ট কোনো বুস্ট করতাম হয়, তো আমরা যখন সেখানে যখন ফেসবুকে দেখি যে পার ডে এত টাকা এত রিচ, হ্যাঁ, আমরা 4 দিন 5 দিন বা 2 দিন এরকম করে যদি, বাট এটা স্ট্র্যাটেজিটা কি প্রপার, এটা কি জানতে চাচ্ছি। কিভাবে করলে এইটা ভালো হয় আমাদের? মানে সেলস রিলেটেড পোস্ট বুস্ট কিভাবে করবেন? বুস্ট করি যখন আমরা যখন সিলেক্ট করে দেই হুম হুম যে পার ডলার এত রিচ আর কি, হুম হুম। বুস্টিংটা 5 দিনের জন্য করলাম বা 4 দিনের জন্য করলাম। শুনেন, আপনারা যদি আমি বুঝতে পারছি ভাইয়া, আমি বলি আপনাকে, আপনারা যদি আপনার সবার জন্য এই মেসেজটা অ্যাকচুয়ালি সবার জন্য, যাদের যাদের ফেসবুক পেজ আছে, যারা যারা বুস্ট করতে চায়, আপনারা যদি বুস্টিং এর ম্যাক্সিমাম রেজাল্ট পেতে চান, প্রথমত আমি আপনাদের প্রথম ক্লাসে ফেসবুক পেজ মেনটেন করার 1 মাসের একটা নিয়ম বলে দিছিলাম, মনে আছে আপনাদের? গুড গুড। সো ওই প্রসেসটা আগে আপনাদের ফলো করতে হবে। ফলো করার পরে তারপর আপনাদের যেখানে ফোকাস দিতে হবে সেটা হচ্ছে এই জায়গায়। খেয়াল করেন, প্রথমত হচ্ছে আপনাদের অ্যাডের অবজেক্টিভটা ডিফাইন করা, আপনার টার্গেট অডিয়েন্সকে এইভাবে ব্রেকডাউন করা। দেখেন আমি কিভাবে ব্রেকডাউন করছি, এটা খুব মিনিমাল, এখানে আরো 5টা পয়েন্ট অ্যাড হবে। ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি, শুনতে পাচ্ছি। এই ব্রেকডাউনটা করতে হবে যে আপনার অডিয়েন্স কারা, একদম ভিতরে ঢুকে যেতে হবে অডিয়েন্সের, যে আপনার স্পেসিফিক অডিয়েন্স হইতেছে এরা। এরপরে তাদের টেন্ডেন্সি, ইন্টারেস্ট, এগুলোর উপর বেস করে আপনার অ্যাড ক্যাম্পেইনটা তৈরি করতে হবে যেটা তাদের সাথে কানেক্ট করে। এরপরে আপনি বুস্টিং করবেন, তখন আপনি ম্যাক্সিমাম রেজাল্টটা পাবেন। আর বুস্টিং করার আগে আপনাকে অবশ্যই 3.7 এই জায়গাটা কাজ করতে হবে। আপনার অডিয়েন্সকে এমন ভাবে ন্যারো ডাউন করতে হবে যাতে তারা একদম কাছাকাছি চলে আসে, তাইলে আপনার বুস্টিং এর ভিউ, রিচ সবকিছু বেটার থাকবে যদি আপনি এই জায়গাগুলো ঠিকমতো কাজ করেন। হ্যাঁ, আরেকটা কথা জি। বলি, ধরেন আমি টি শার্ট সেল করি আমার পেজে। হুম এখন আমার বাজেট হচ্ছে ধরেন, এখন বাজেট হচ্ছে $10। হুম। $10 একটা টি শার্ট সেল পোস্টে ওটা বুস্ট করবো আর কি। কিন্তু বুস্ট যে করবো $10, এটা আমি কতদিন বুস্ট করবো, পার ডে কত ডলার বুস্ট করলে ভালো হবে আমার জন্য, মানে এটা আমি কিভাবে ডিফাইন করবো, প্রপার স্ট্র্যাটেজিটা যে কিভাবে আপনি আপনার বাজেটটা ডিফাইন করবেন। ব্রেকডাউন করবো। হ্যাঁ, যে আজকে এত ডলার, কালকে এত ডলার, এত রিচ বা এত দিনের মধ্যে এত, এটা প্রপার স্ট্র্যাটেজি আছে কোনো? দেখেন, এই ক্ষেত্রে আপনার যেটা ডিসিশন নিতে হবে, প্রথমত দেখতে হবে যে আপনার মানে ইউ হ্যাভ টু আস্ক ইয়োরসেলফ, ইউ ক্যান নট আস্ক এনিওয়ান এলস অ্যাবাউট দিস। আপনার প্রথমে নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আপনার কাছে টোটাল কত পিস আইটেম আছে। সেটা টি শার্ট হতে পারে, সেটা শাড়ি হতে পারে, সেটা কোনো ঘড়ি হতে পারে, যে কোনো ধরনের আইটেম হতে হবে। হুম। প্রথমত আস্ক ইয়োরসেলফ যে আপনার কাছে কি পরিমাণ আইটেম আছে। ঠিক আছে?
এখন সেকেন্ড কোয়েশ্চেন যেটা আপনি করবেন সেটা হচ্ছে যে এই পরিমাণ আইটেম সেল করতে আপনার কতদিন টাইম লাগতে পারে। আপনি নিজেকে একটা টার্গেট দিবেন যে ধরেন আমার কাছে টোটাল প্রোডাক্ট আছে 100 পিস টি শার্ট। এখন 100 পিস টি শার্ট আমি 5 দিনে সেল করব। 5 দিনে যদি আমার 100 পিস টি শার্ট সেল করতে হয়, প্রতিদিন কয়টা সেল করতে হবে? আমার 20টা, রাইট? এখন 20টা ইনকোয়ারি, 20টা যদি আমার সেল করতে হয়, তার মানে কি 20 জন কাস্টমারকে আমাকে নক করতে হবে, রাইট? 20 জন কাস্টমার ফেসবুক থেকে আমার কাছে আসলে আমি তাকে সেল করতে পারবো। সো এই 20টা ইনকোয়ারি আনার জন্য আমার মিনিমাম কতজনকে রিচ করতে হবে? 2000। 2000 মানুষকে রিচ করলে বা 5000 মানুষকে রিচ করলে আপনি 20টা ইনকোয়ারি পাইতে পারেন, বা 10,000, 5 থেকে 10 নর্মালি আপনি 20টা ইনকোয়ারি পেতে পারেন, কারেক্ট? তো 10,000 মানুষকে রিচ করতে হলে এখন আপনার পার ডে কত স্পেন্ড করতে হবে? হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। আরেকটা আরো কিছু হ্যাক আছে, এগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। ভাইয়া আরেকটা কথা, আপনি যে বললেন না যে ফেসবুক পেজটা ওইভাবেই গ্রো করতে, যেভাবে বলে দিচ্ছেন না, ঠিক আছে? হুম হুম ধরেন আমার ফেসবুক পেজ আছে আগে থেকে, হ্যাঁ? হুম হুম ওটা ওই পেজটা স্টেবল কিনা, ওটা হেলথটা কি, এটা আমি এখন বুঝবো কিভাবে যে ওটা ঠিক আছে কিনা আমার ব্যাপারে? পেজ আপনার স্টেবল কিনা আপনি বুঝবেন কিভাবে? ইজ দ্যাট ইউর কোয়েশ্চেন? হ্যাঁ হ্যাঁ, আমার যে এক্সিস্টিং পেজটা আছে এটা ঠিক আছে কিনা, এম আই ইন দ্য রাইট ট্র্যাক অর নট, এটা আচ্ছা, বুঝবো। সেটা বোঝার জন্য প্রথমত আপনার দেখতে হবে সেটা হচ্ছে যে আপনি আপনার পেজের, সবাই শুনতেছেন? প্লিজ পে অ্যাটেনশন, কারণ এই কোশ্চেনগুলো আপনাদের কোর্সের সাথে এবং কোর্সের অবজেক্টিভের সাথে রিলেভেন্ট, ঠিক আছে? ওকে, আচ্ছা, সেটা হচ্ছে যে প্রথমত ভাইয়া আপনার যে পেজটার কথা আপনি বলতেছেন ওই পেজটার ক্যাটাগরি কি? ক্লোদিং ফ্যাশন। ক্লোথিং ফ্যাশন, ভেরি গুড। আপনি ক্লোথিং ফ্যাশন ক্যাটাগরির আরো 2-4টা পেজ দেখেন, দেখেন যে ওদের প্রোফাইল পিকচার, কভার পিকচার, ডেসক্রিপশন, প্রোডাক্ট ইনফরমেশন এগুলার সাথে আপনার কতটুকু ম্যাচ আছে। আপনি কি প্রত্যেকটা ইনফরমেশন ফুলফিল করছেন কি করেন নাই? যদি আপনি দেখেন যে না, আপনি একটা ভালো মানে ওয়েল অপটিমাইজ, ভালো লাইক আছে, এঙ্গেজমেন্ট আছে, এরকম একটা পেজের যেভাবে অপটিমাইজ করছে, যত ইনফরমেশন দিছে আপনার ওই পেজেও সেম ইনফরমেশন গুলা আছে, তখন আপনি মোটামুটি ধরে নিতে পারেন যে না, ইউ আর ইন রাইট ট্র্যাক। বুঝতে পেরেছেন ভাইয়া? বাট স্টিল আপনাকে ওই প্রথম ক্লাসে আমি যেই প্রসেসটা বলে দিছি ওইটা অবশ্যই ফলো করতে হবে। মনে রাখবেন ফেসবুক মার্কেটিং এ কোনো শর্টকাট নাই, ঠিক আছে? ফেসবুক মার্কেটিং, গুগল মার্কেটিং, কোনো ধরনের মার্কেটিং এ কোনো শর্টকাট নাই। মার্কেটিং একটা লং টার্ম গোল, এটা হচ্ছে পুরাপুরি প্ল্যানিং, আমাদের স্ট্র্যাটেজিক ভাবে আগাইতে হবে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? সো আমরা যদি এটা ভাবি যে না আমরা খুব শর্টকাটে খুব ইজিলি আমরা রেজাল্ট পেয়ে যাব, নট লাইক দ্যাট। আমরা যদি স্ট্র্যাটেজিক ওয়েতে যাই আমরা রেজাল্ট পাবো, বাট ইট উইল টেক টাইম। এই জিনিসটা মাথায় রেখে দিবেন, 2-4 দিন, 5 দিন, কয়েক সপ্তাহে আপনি ফেসবুক মার্কেটিং এ কোনো রেজাল্ট পাবেন না। যদি আপনারা 2 থেকে 3 মাস, 5 মাস হাতে টাইম রাখেন যে হ্যাঁ আমি 5 মাসের মধ্যে রেজাল্ট জেনারেট করব, তখন আপনারা রেজাল্ট পাবেন এবং খুব ভালো রেজাল্ট পাবেন। বুঝতে পারছেন? জি, থ্যাংক ইউ ভাই। নো প্রবলেম। এনিওয়ান এলস ওয়ান্টস টু ফায়ার আউট কোয়েশ্চেন্স? একটা প্রশ্ন আছে। জি। ফেক পেজ আর রিয়েল পেজের আমরা কিভাবে ব্যবধান রাখতে পারবো অথবা কিভাবে বুঝতে পারবো এটা কোনো ধারও আছে? ফেক পেজ দেখেন, আসলে ফেসবুকে কোনো ফেক পেজ আছে বলে আমার মনে হয় না, সবই রিয়েল পেজ। সবাই পেজ খুলে কোনো না কোনো প্রোফাইল থেকে, বুঝছেন? হ্যাঁ, একটা জিনিস বুঝতে পারেন সেটা হচ্ছে ফেক লাইক এন্ড রিয়েল লাইকস, আচ্ছা, রাইট? সেটা হচ্ছে যে আপনি একটা ফেসবুক, আমি দাঁড়ান আমি দেখি পেজটা আছে কিনা এখনো, হোল্ড। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি দেখতে পাচ্ছি।
আচ্ছা, খেয়াল করেন এই পেজে লাইক খেয়াল করেন, কই গেল, কত? 2,70,242, isn't it? জি। ওকে, এই দেখেন ওরা যে পোস্ট করে, লাইক দেখেন কয়টা? জাস্ট ওয়ান। এখানে দেখেন লাইক কয়টা? 6টা। এই 6জন যে লাইক দিছে, 6জনের মধ্যে অর্ধেক হচ্ছে এই কোম্পানির এমপ্লয়ি। এটা এই কোম্পানি, এই যে দেখেন এই কোম্পানি নিজে এখানে লাইক দিছে, এটা এই কোম্পানির, এটাও এই কোম্পানির। ঠিক আছে? সো বেসিকলি এখানে দেখেন প্রতিটা পোস্টে খেয়াল করেন 2টা লাইক, 4টা লাইক, 1টা লাইক, 4টা লাইক। এটা একটা ক্যারোসেল অ্যাড। আপু, ওই যে তখন যে কোশ্চেন করতেছিলেন না আপনারা, স্লাইডার, এটা হচ্ছে ওইটা প্যারাড। তারপর এখানে খেয়াল করেন, এটাতে তাও একটু ভালো লাইক আছে। এখানে দেখেন 1টা লাইক, 3টা লাইক। কিন্তু এই পেজে যদি আপনারা খেয়াল করেন, লাইক কিন্তু অ্যারাউন্ড 2,70,242। আরেকটা দেখেন ইমেজগুলা কিন্তু খারাপ না, সুন্দর সুন্দর ইমেজ দিচ্ছে, কন্টেন্টও সুন্দর। এখানে দেখেন প্রথমেই কিন্তু ওরা দাম বলে দিচ্ছে প্রোডাক্টের, যেটা নাকি আপনার খুবই ইম্পর্ট্যান্ট এঙ্গেজমেন্টের জন্য। এরপরেও লাইক দেখেন অনলি 1টা। আর লাইক দি আর আর লাইক দিছে যার পেজ সে নিজে। ঠিক আছে, এরকম কেন হয়? এগুলো কি ফেক লাইকের জন্য? জি। এখানে যত লাইক আছে, মোস্ট প্রবাবলি এই কোম্পানি যেটা করছে সেটা হচ্ছে যে আপনার এখানে যে পরিমাণ লাইক আছে না, এর মধ্যে থেকে আপনার 99%, 99.99% লাইকসই হচ্ছে গিয়ে ফেক। স্যার লাইক বাটন দেখছি না তো এতে। হুম, না এটা আমার প্রোফাইল থেকে দেখা যাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা। এখন এখানে খেয়াল করেন, সেটা হচ্ছে যে 2,70,242টা লাইক আছে, কিন্তু প্রতিটা পোস্টে দেখেন সুন্দর সুন্দর ইমেজ, কন্টেন্টও কিন্তু ঠিক আছে, কিন্তু লাইকের সংখ্যা অনেক কম। ঠিক আছে, সো এটা এইভাবে আপনারা বুঝতে পারবেন যে একটা ফেসবুক পেজে ফেক লাইক মানে হচ্ছে এটা, যে আপনার লাইকের সংখ্যা প্রচুর কিন্তু আপনার পোস্টের মধ্যে কোনো এঙ্গেজমেন্ট নাই। বুঝতে পারছি আমি? জি। স্যার এরকম হলে তো ওরা কোনো টার্গেট অডিয়েন্স সিলেক্ট করতে পারবে না। হ্যাঁ, একটা মিনিট আপু দাঁড়ান। ব্যাপারটা ওকে, হ্যাঁ, কি জানি কোয়েশ্চেন করতেছিলেন? যে বলছিলাম যে এরকম ফেক লাইক মানে লাইক পাওয়ালে আর কি ওরা তো কোনো টার্গেট অডিয়েন্স সিলেক্ট করতে পারবে না, তাই না? এক্স্যাক্টলি। এই কারণে শুনেন আমি আপনাদের বলি, আপনারা যখন ফেসবুক পেজ অপারেট করবেন, আপনারা কিন্তু প্রচুর এরকম মেসেজ পাবেন যে আপনাদের পেজের লাইক 5 লাখ 10 লাখ করে দিবে। এগুলাতে ভুলেও যাবেন না। আমি আপনাদেরকে প্রথম ক্লাসে যে প্রসেসটা বলছি, আপনারা 200 লাইক আনেন, আপনাদের পেজে 200 লাইক আনেন, 2 লাখ লাইক দরকার নেই, 200 লাইক আনেন কিন্তু জেনুইন। আমার কথা বুঝতে পারছেন আপনারা? 200 লাইক আনার পরে তারপর আপনারা আপনাদের পেজ প্রমোট করেন, আস্তে আস্তে বুস্ট করেন, লাইক অটোমেটিকলি বাড়বে। কিন্তু এই টাইপের লাইকের কোনো দরকার নাই, ফেক লাইকস। গেট ইট? জি। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন্স? স্যার একটা বেসিক কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। অনেক সময় অনেকগুলো পেজে যাই যে শপিং করতে চাই, তখন কিছু কোশ্চেন অটো ভাবে এসে যায়। তো আমি অ্যাজ এ পেজ ট্রেডার আমি কিভাবে এই কোশ্চেন গুলোকে অ্যাপ্লাই করতে পারবো? ইনবক্সে দেখা যাচ্ছে যে অনেকগুলো কোশ্চেন সেট থাকে, সেটা একটু যদি clear করতেন। ভাইয়া একটু ব্রেক নিতে চাচ্ছিলাম 10 মিনিটসের জন্য। আপু ক্লাস প্রায় শেষ, 5টা 37 বাজে, আমরা একটু কষ্ট করি। হ্যাঁ, না আমাদের সময় থাকবে না।
আচ্ছা, যারা নামাজ পড়তে যেতে যাচ্ছেন তারা নামাজে চলে যান, সমস্যা নাই। ভিডিও আমরা তো রেকর্ড করতেছি, ইটস ওকে, বাট এখন ব্রেক দেওয়াটা ডিফিকাল্ট। ওকে। ঠিক আছে। আচ্ছা, কে জানি জিজ্ঞেস করলো আমাকে ওই যে ইনবক্সে মেসেজ কিভাবে কনফিগার করে। হোয়াট ইজ ইউর নেম আপু? সরি, আমাকে একটু যদি নামটা বলতেন। মমতা আপু, রাইট? না, জাহরা। জাহরা আপু, ওকে ওকে, ঠিক আছে। আপু খেয়াল করবেন, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, সেটিংস, অ্যাডভান্স মেসেজিং, খেয়াল করছেন? জি, দেখতে পাচ্ছি। ওকে, অ্যাডভান্স মেসেজিং, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এরপরে কনফিগার। কি ব্যাপার, আমার এখানে শো করতেছে না কেন? এক মিনিট দাঁড়ান। আমার দাঁড়ান, আমার ল্যাপটপটা ফ্রিজ খেয়ে গেছে আপু, গিভ মি এ মোমেন্ট, হ্যাঁ? ওকে স্যার। ডোন্ট ওয়ারি। আপু দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, সরি, আমার ল্যাপটপ একটু ফ্রিজ খেয়ে গেছিল, হ্যাঁ, গিভ মি মোমেন্ট, লেট মি শো ইউ। আচ্ছা, প্রথমে আপনি আপনার পেজে যাবেন, যে সেটিংসে যাবেন, যাওয়ার পরে না, মেসেজিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন ডিউরিং আ মেসেজ কনভারসেশন, ডিউরিং আ মেসেজ কনভারসেশন সেট আপ অটোমেটেড রেসপন্সেস, সেট আপ, এই জায়গায় ক্লিক করবেন। প্লিজ সবাই খেয়াল করবেন, এটা ইম্পর্টেন্ট। তারপর এখানে দেখেন ইনস্ট্যান্ট রিপ্লাই, frequently asked questions, FAQ, edit message, question and response. কোয়েশ্চেন 1 ধরেন আমি লিখলাম, প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ ইয়োর প্রাইসিং। ধরেন আপনি আনসার দিলেন 500 বিডিটি টু 2000 বিডিটি, ঠিক আছে? তারপর আপনি এখানে আরেকটা কোয়েশ্চেন অ্যাড করলেন, সেটা হচ্ছে where are you located, এখানে আপনি অ্যাড্রেস দিয়ে দিলেন। তারপর এখানে আপনি আরেকটা কোয়েশ্চেন অ্যাড করলেন, ধরেন ইজ ইট অ্যাভেলেবল অর নট। হোয়াট ইজ ইয়োর ফোন কন্ট্যাক্ট নাম্বার, এইভাবে। বুঝতে পারছেন? অপশনটা হচ্ছে এখানে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটার সাথে কিন্তু আপনি অ্যাড
অ্যান্ড অ্যাটাচমেন্ট, আপনি এখানে চাইলে একটা ইমেজ অ্যাড করে দিতে পারেন, ভিডিও অ্যাড করে দিতে পারেন, তারপর বিভিন্ন রকম বাটনও অ্যাড করতে পারেন। ফর এক্সাম্পল কন্ট্যাক্ট নাও, ঠিক আছে, কন্ট্যাক্ট নাও দিয়ে আপনি চাইলে এখানে আপনার ওয়েবসাইট ইউআরএলটা ধরেন daraz.com বসাই দিলেন। বুঝতে পারছেন? ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন এটা হচ্ছে এফএকিউ এর জন্য, আর আওয়ে মেসেজের জন্য কিন্তু ডিফারেন্ট। এখান থেকে আপনি কাস্টমাইজ করে ফেলতে পারবেন, টেক্সট দিয়ে দিলে কাস্টমাইজ হয়ে যাবে। ইনস্ট্যান্ট রিপ্লাই যদি দিতে চান আপনি এটা অন করে দিবেন, যদি না দিতে চান এটা অফ রাখবেন। যদি ফলো আপ করতে চান এখান থেকে। ভাইয়া মেসেজিং এর জন্য কি চ্যাটবট ইউজ করা ভালো? হ্যাঁ, ওটাতে প্রবলেম নাই, ইউ ক্যান ইউজ ইট। এটা কোথা থেকে সেট করতে হয়? একটা আপনার ইন্টিগ্রেট করা লাগে মেসেঞ্জারের সাথে, এটা খুবই ইজি, এটা আমি দেখাই দিব। ঠিক আছে, ডোন্ট ওয়ারি, এটা নেক্সট ক্লাসে মানে এটা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আছে, আজকে না। সো উই উইল স্কিপ দ্যাট টপিক ফর টুডে। ওকে, বাট আপাতত আপনারা এই এফএকিউটা সেট আপ করতে আমি আরেকবার দেখাই দিই, আপনারা যদি ইনকেস ভুলে যান। আমি আমার পেজে গেলাম, সেটিংস, মেসেজিং, স্ক্রল ডাউন, ডিউরিং আ মেসেঞ্জার কনভারসেশন সেট আপ অটোমেটেড রেসপন্সেস, সেট আপে ক্লিক করবেন, লেফটে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন সেটাতে ক্লিক করবেন, তারপর এটা ওপেন হবে এডিট মেসেজ, এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন, এই যে অ্যাড কোয়েশ্চেন্স এভাবে। তারপর এখানে কাজ শেষ করার পরে এখানে সেভে ক্লিক করবেন, কনফিগার হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ব্রিলিয়েন্ট, যখন করবো তখন ব্রিলিয়েন্ট, প্রবলেম হবে না, ভিডিওতে দেওয়া আছে সবকিছু, আপনাদের যেখানে আটকাবেন এখানে এসে দেখে আবার প্র্যাকটিস করবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, 15 মিনিট আছে, আর এখন আমি আর ফার্দার কোনো কোয়েশ্চেন নিব না, ঠিক আছে? আমার একটা কোয়েশ্চেন ছিল, ওকে, গো অন। সেটা হচ্ছে আমরা যদি এই যে পেজ প্রমোট করি তখন যে লাইক গুলো আসবে এটা কি ফেক লাইক থাকবে না, মানে ওগুলা জেনুইন লাইক হবে। ফেসবুক আপনাকে কখনো ফেক লাইক দিবে না। তখন পোস্ট করলে আমার মানে লাইক কমেন্টস হবে। হ্যাঁ, ফেসবুক আপনাকে শুনেন, ফেসবুক আপনার কাছ থেকে টাকা নিবে, টাকা নিয়ে আপনাকে ফেক জিনিস দিবে না। তাহলে যারা ফেক লাইক দিচ্ছে তারা কিভাবে দিচ্ছে? এটা একটা অন্য প্রসেস আপু, সেটা আমি অন্য কোনো সময় বলবো আপনাকে, এটা ডিফারেন্ট একটা জিনিস। এটা ফেক ভিউর মতো ফেক লাইক, এটা কোনো অ্যাপসের মাধ্যমে মেবি হয়। ওইটা আমাদেরকে একটু জানিয়ে ফেক মানে লাইক গুলো কিভাবে করা হয়। এটা অ্যাকচুয়ালি ঠিক আছে, এটা আমরা আপনাকে জানাই দিব, বাট এটা অ্যাকচুয়ালি রিলেভেন্ট না এই কোর্সের সাথে। স্টিল আই উইল লেট ইউ নো, ডোন্ট ওয়ারি। ভাই আমার একটা কনফিউশন আছে। হ্যাঁ বলেন। আপনি ফেসবুকের জন্য বলছিলেন একটা প্রসিডিউর বলছিলেন ফর 24 ডেজ। এটা যদি কেউ ফলো না করে দেন 80 ডেজ উইল বি আনএভেলেবল, অথবা যে কোনো সময় ডিসঅলভ হয়ে যাবে। পসিবিলিটি আছে। ফেসবুক পেজ ফর লাস্ট 6 মান্থ এগো। এখন আমি কিভাবে বুঝবো যে আমার পেজটা স্টেবল অর আনস্টেবল কন্ডিশনে আছে? আচ্ছা, প্রথমত হচ্ছে যে স্টেবল কন্ডিশনে থাকলে আপনি এখন পর্যন্ত কি ফেসবুকের কাছ থেকে কোনো ওয়ার্নিং পেয়েছেন? না, এখন পর্যন্ত কোনো ওয়ার্নিং আসে নাই, ভেরি গুড। আপনার ফেসবুকে যখন কতগুলো লাইক আছে? খুবই কম, 5-7টা। 5 থেকে 7টা? আচ্ছা, গুড, ভেরি গুড, লাইক কম থাকা ভালো। 5-7 জন যে লাইক দিয়ে রাখছে তাদেরকে আপনি চিনেন? গুড, আমার কলিগ। গুড, ভেরি গুড, এক্সিলেন্ট। তাইলে আপনার ফেসবুক পেজ ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আপনাকে আমি যেই সিস্টেমটা বলছি ওই সিস্টেমটা এই মাস থেকে ইমপ্লিমেন্ট করেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, নো প্রবলেম। আচ্ছা, আর আই এম নট টেকিং এনি মোর কোয়েশ্চেন্স, অলরাইট।
আমি কোশ্চেন না, ওই লিংকটা কি এই ইমেইলে দিবে? আমি ফেসবুকে আমাদের যে গ্রুপ আছে না, গ্রুপে পোস্ট